এখন যে কেস স্টাডিটি নিয়ে বলবো 6 মাস আগে এই ঘটনাটি আমার কাছে আসে। একটি 17 বছরের মেয়ে, ফটোগ্রাফির প্রচন্ড নেশা। তার কাছে মা বাবার একমাত্র মেয়ে, মা বাবা তাকে একটা অ্যাপেল আইফোন কিনে দিয়েছে। সে সারাদিনে ফটো তুলছে এবং ইনস্টাগ্রামে ছাড়ছে, বন্ধুরা লাইক করছে, কমেন্ট করছে, এটাই তার আনন্দ। এবং তার ভবিষ্যতে স্বপ্ন রয়েছে আমি মডেলিং করব এবং অ্যাক্টিং করব। আজকের দিনে বিভিন্ন রকমের পেশার মধ্যে মডেলিং, অ্যাক্টিং এই পেশাগুলোও যুক্ত হয়েছে এবং অনেক মা বাবাই আছে এগুলো মেনেও নেয়। ছেলে মেয়ে নিজের কেরিয়ারকে যে পথে তার স্বাধীনতায় গড়তে চাইবে, মা বাবা সাপোর্ট করে। এই মেয়েটির ক্ষেত্রেও সেটা হয়েছিল, কিন্তু 17 বছরের এই মেয়েটিকে এই পারমিশন দেওয়াটা মেয়েটার জীবনে যে একটা ভয়াবহ ঘটনা নিয়ে আসবে সেটা তখন তার মা বাবা ভাবতে পারেনি। মেয়েটি 11 ক্লাসে পড়তো। মেয়েটির নেশা ছিল প্রতিদিন ফটো তোলা এবং ইনস্টাগ্রামে, ফেসবুকে ছাড়া। এইভাবেই একদিন মেয়েটার কাছে একটা ইনস্টাগ্রামে মেসেজ আসে, তুমি যদি ফটোগ্রাফি করতে চাও, তোমার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুমি ইনস্টাগ্রামে ছাড়ছো, তো আমি প্রফেশনাল ফটোগ্রাফার, তো আমি কিন্তু তোমার ফটো তুলে দিতে পারি এবং আমি তোমাকে কিন্তু একটা খুব ভালো মডেল হিসেবে তোমাকে একটা ক্যারিয়ার গড়তে সাহায্য করতে পারি এবং আমার সাথে কিন্তু ইন্ডাস্ট্রির অনেক ভালো ভালো প্রডিউসার, ডিরেক্টরের কন্ট্যাক্ট আছে, তুমি কিন্তু অ্যাক্টিং করতে পারো। মেয়েটির সাথে তার আগে ছেলেটি কথা বলে জানতে পেরেছিল মেয়েটির মডেলিং এর ভীষণ ইচ্ছে এবং মেয়েটি ভবিষ্যতে অ্যাক্টিং করতে চায়। কিন্তু মেয়েটির বাবা মা পড়াশোনার দিক থেকে ভীষণ স্ট্রিক্ট ছিল। তারা বলেছিল তুমি অন্তত এইচএসটা কমপ্লিট করে নাও, করে তুমি কোনো অ্যাক্টিং স্কুলে, ভালো কোনো অ্যাক্টিং স্কুলে তোমাকে আমরা ভর্তি করে দেবো। কলকাতার মেয়ে, যথেষ্ট শহুরে মেয়ে, তো মেয়েটির বাবা মা যথেষ্ট প্রভাবশালী অর্থনৈতিকভাবে। মেয়েটিকে একটি অ্যাপেল আইফোন কিনে দিয়েছে। মেয়েটি তাতে প্রতিদিনই ফটো তুলছে এবং পোস্ট করছে। এই দেখেই একটি ছেলে তাকে ডিএম করে। মেয়েটি বাড়িতে জানায় যে এরকম এক ফটোগ্রাফারের সাথে তার পরিচয় হয়েছে। সে বলেছে তাকে অনেক পোর্টফোলিও করে দেবে এবং তাকে মডেলিং এর জগতে ইন্ট্রোডিউস করাবে। মেয়েটার বাবা মা জানতে চায় যে অজানা একটা ছেলে তোকে এরকম প্রপোজাল দিয়েছে, আমরা রাজি নই। মেয়েটা তখন জানায় যে ছেলেটি তোমাদের সাথেও কথা বলতে পারে, তোমরা যদি চাও আমি বাড়িতে ইনভাইট করব, তোমরাও কথা বলো। ছেলেটিও সেইভাবেই মেয়েটিকে কনভিন্স করায়। ছেলেটি একদিন তার বাড়িতে আসে, তার মা বাবা ছেলেটির সাথে কথা বলে এবং ছেলেটির যথেষ্ট ব্রাইট একটা ছেলে, ফটোগ্রাফি করে, হ্যাঁ তার এডুকেশনাল কোয়ালিফিকেশনও রয়েছে, ফাইন আর্টসের একটা স্টুডেন্ট সে এবং ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে বা এখনো সে পড়াশোনা করছে। মেয়েটির বাবা মাও কোথাও একটা ছেলেটার ব্যবহারে কনভিন্সড হয়ে যায়, ভাবে ছেলেটি হয়তো জেনুইন ছেলে এবং ছেলেটি তার বাড়িতে মেয়েটির বাবা মাকে, মেয়েটিকে ইনভাইটও করে যে আপনারাও আসুন আমার বাড়িতে। এই কথাগুলোতে স্বাভাবিক ব্যাপারই মেয়েটার মা বাবা কনভিন্সড হয়ে যায়, না ছেলেটা খুব জেনুইন ছেলে। মেয়েটি ছেলেটির সাথে ফটোগ্রাফির কাজ শুরু করে, মডেলিং এর কাজ। বিভিন্ন জায়গায় কখনো যদি আউটডোরে শ্যুট করতো মেয়েটার মা যেত এবং যদি কখনো ছেলেটা কোনো ইনডোর শ্যুট করতো সেখানেও ওর মা গেছে। ছেলেটা কখনোই বাধা দেয়নি। এইভাবে চলতে থাকে 6 মাস। আস্তে আস্তে মেয়েটির মায়ের বা বাবার ছেলেটির উপরে অগাধ বিশ্বাস ভরসা জন্মায়। এইখান থেকেই শুরু হয় প্রবলেম। ছেলেটির উপরে যখন অগাধ বিশ্বাস জন্মে গেছে, ছেলেটি কিন্তু তখন একটু একটু করে ওদেরই অজান্তে তার সুযোগ নিতে থাকে। মেয়েটির সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় এই ছেলেটির। সেই সম্পর্ক বেশ কিছুদিন গড়ায় এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা সম্পর্ক মানেই সেটা শুধু কথা বলাতে সীমাবদ্ধ থাকে না। সেই সম্পর্কটা ঘরের 4 দেওয়ালের মধ্যে তাদের সেক্স পর্যন্ত চলে যায়। মেয়েটির বয়স মাত্র 17 বছর, ছেলেটির বয়স বছর 24-25। সম্পর্কটা এতটা গভীরে যায়, তারা ফটোগ্রাফির কাজও করতে থাকে। ছেলেটি বলে আমি তোমাকে বিয়ে করব। মেয়েটি বাড়িতে জানায়, তো মেয়েটির বাবা মাও ভাবে যে হ্যাঁ ভালো ছেলে, তাদের বাড়িতেও তারা ইনভাইটেড হয়ে যায়। তো মেয়েটির বাবা মাও রাজি হয়ে যায়, ঠিক আছে তোমরা ভবিষ্যৎ তৈরি করো, নিজেদের ক্যারিয়ার তৈরি করো, তারপরে তোমরা বিয়ে করবে। এইভাবে দিন কাটতে কাটতে ছেলেটি একদিন আবদার করে আমি তোমার নুট ফটোগ্রাফি করব এবং এইখানেই শুরু হয় সমস্যা। মেয়েটা কোনোভাবেই রাজি হয় না, যে না আমি রাজি না, নুট ফটোগ্রাফি আমি করব না। ছেলেটি ওকে জোর করে যে না তোমাকে করতে হবে, এটা আমার ক্যারিয়ারের ব্যাপার, তোমাকে রাজি হতে হবে। সব থেকে অবাক কাণ্ড এখানে যেটা হয়, মেয়েটির দূর সম্পর্কের এক দাদা, আমি যখন কথা বলি তখন এটা জানতে পারি, মেয়েটির
এক দুঃসম্পর্কে দাদা এই ছেলেটির বন্ধু ছিল এবং যে ছেলেটিও ফটোগ্রাফি করত, কিন্তু এই দুঃসম্পর্কের দাদার সাথে ওদের খুব একটা যোগাযোগ ছিল না। একদিন ছেলেটি মেয়েটিকে ডাকে ওর বাড়িতে এবং ওকে কিছু নেশার দ্রব্য খাইয়ে দেয়, এবং সেদিন জানতো না মেয়েটা ওর দাদাও সেখানে উপস্থিত থাকবে। সেই ওর বন্ধু যে প্রেমিকটি এবং ওর দাদা ওকে নেশার দ্রব্য খাইয়ে ওকে পুরো বেহুশ করে ওর সাথে শারীরিক সম্পর্ক করে, এবং তার অনেকগুলো ফটো কিন্তু ওরা রেখে দেয়। মেয়েটি জানতেও পারে না যে ও বেহুশ হয়ে গেছিল যখন, ওর সাথে ঠিক কি ঘটেছে। ওর দাদার উপস্থিতি কিন্তু ও জানতো না। ওর দাদাও যে ওখানে উপস্থিত হয়েছে বা ওর সাথে কি করেছে সেটা কিন্তু ও জানতো না। ওর যখন হোশ আসে, ওর বয়ফ্রেন্ডকে দেখতে পায়। ওর বয়ফ্রেন্ডকে বলে, তুমি আমাকে কি খাইয়েছিলে? বলে, না আমি তো কিছু এমন খাওয়াইনি, তুমি তো কোল্ড ড্রিঙ্কস খেলে। বলছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তুমি কি খাইয়েছিলে? বলছে, না কিছুই না, তুমি ঘুমিয়ে পড়েছো, তুমি হয়তো টায়ার্ড ছিলে। মেয়েটি বলে, তুমি আমার সাথে কোনো সম্পর্ক করেছো? বলছে, না কিছুই করিনি আমি। সেই বলে মেয়েটি সেদিন বাড়ি চলে যায়। তারপরে এরপরে ছেলেটি আবার ওকে নুড ফটোগ্রাফির জন্য বাধ্য করে। মেয়েটি রাজি যখন হয় না, সাডেনলি ওদের ফোনের মধ্যে কথা হচ্ছিল এবং ফোনে ওদের প্রচণ্ড ঝগড়া হয়। ও লাস্টে বলে, আমি তোমার বাড়িতে বা আমার বাড়িতে জানিয়ে দেবো। ছেলেটি বলে, আমার বাড়িতে জানিয়ে কোনো লাভ নেই, কারণ আমার বাড়িতে একটা জিনিসই বোঝে, আমার কেরিয়ার। আমার কেরিয়ারের জন্য আমি যা প্রয়োজন আমি তাই করবো এবং আমার ফ্যামিলি সেটা সাপোর্ট করবে, তুমি জানালে জানাতেই পারো। মেয়েটি বলে, আমার বাড়িতে আমি জানাবো। বলছে, তুমি জানালে জানাও, আমার কিছু যায় আসে না, তবে আমি তোমাকে কিছু জিনিস পাঠাচ্ছি, তুমি এগুলো দেখে তারপরে জানাও। তখন বলে, কি পাঠাচ্ছ তুমি? বলছে, হোয়াটসঅ্যাপটা চেক করো। এর মধ্যেই দেখে হোয়াটসঅ্যাপে ওর কতগুলো ফটো আসতে শুরু করে, এবং সেখানে ও যে ফটোগুলো দেখে ফার্স্টে দেখেও থমকে যায়। ছেলেটি এবং ওর ওই দুঃসম্পর্কের দাদা দুজন একই সাথে ওর সাথে সম্পর্ক করছে, এবং যেখানে ওর দাদা বা ছেলেটির মুখ পুরোপুরি ক্লিয়ার নয়, কিছুটা পোর্শন দেখা যাচ্ছে, কিন্তু মেয়েটির মুখ, মেয়েটির পুরো খোলা শরীর কিন্তু সেখানে পুরোটাই দেখা যাচ্ছে। মেয়েটি যখন এটা নিয়ে চার্জ করে যে তোমরা আমার সাথে এই ব্যবহার করেছো, আর আমার ওই দাদা, ওদের সাথে তো আমার বহুদিনের সম্পর্ক নেই, তুমি কি করে চেনো? বলছে, আমার বন্ধু হয়। তখন বলছে, তোমার বন্ধু হয় আমার ওই দাদা? বলছে, হ্যাঁ, আমি তো ওর মাধ্যমেই তোমার যোগাযোগ পেয়েছি। বলছে, তুমি তো ইনস্টাগ্রামে আমার খোঁজ পেয়েছিলে। বলছে, ওর থেকেই তো আমি তোমার প্রোফাইলের লিঙ্ক পেয়েছি। মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হয়, এবং মেয়েটি তখন বুঝে উঠতে পারে না যে ও কি বলবে, ও কি করবে, ওর কি করা উচিত। ছেলেটি বলে যে, তুমি যদি ফ্যামিলিকে কিছু জানাবে, এই ফটোগুলো কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাবে, এবার তোমার ডিসিশন, তুমি কি করবে। মেয়েটি কোনোভাবে বলে, আমাকে কি করতে হবে? বাচ্চা মেয়ে ভয় পেয়ে যায় যে আমি এরকম, বাবা মা আমাকে ক্যারিয়ারের জন্য মডেলিং করতে রাজি হয়েছে যে আমি মডেলিং ক্যারিয়ার করি, কিন্তু বাবা মা তো আমাকে এটা যদি জানতে পারে যে আমি এইভাবে ছেলেটির সাথে মিশেছি, বা আমার দাদা দুঃসম্পর্কে যাদের সাথে সম্পর্ক নেই, আমি বাড়িতে কি করে ফেস করব? আমি বাড়িতে তো আমি কি হবে? এইরকম একদিন এক সিচুয়েশনের মধ্যে একদিকে ছেলেটির চাপ যে তোমাকে নোট ফটোগ্রাফি করতে হবে, আর একদিকে ও যদি বাড়িতে বলে দেয় তাহলে ওর ফটো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাবে। মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে, এবং কোনো ক্রমে যখন ওর মা বাবা এটা বুঝতে পারে যে ওর কিছু হয়েছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। কোনোভাবে অ্যাকচুয়ালি ওর বাবা স্লিপিং পিল নিতেন, এবং ওর জানা ছিল কি পিল বাবা নেন, এবং ওর বাবারই ঘুমের ওষুধ যেগুলো ওর বাবা খেতেন সেগুলো মেয়েটি অনেকগুলো খেয়ে নেয়। প্রতিদিন মেয়ে রাত্রিবেলা পড়াশোনা করে, সেদিনও জানতো পড়াশোনাই করবে, কিন্তু ওর ঘর থেকে এমনিতেই কদিন ধরে ওর বাবা মা দেখছিল যে মেয়েটি একটু আনমনা রয়েছে। অনেকবার জিজ্ঞাসা করেছে, তোর কি হয়েছে, বাট মেয়েটা বলে না। তখন থেকেই মেয়েটাকে ওর মা একটু রাত্রিবেলা চোখে চোখে রাখতো যে কি হয়েছে মেয়েটা, রাতে ঘুমোয় না, জেগে থাকে, পড়াশোনা করে কি না। ওর মা একটু প্রতিদিন রাত্রিবেলা দেখে যে ও পড়াশোনা করছে, ঘুমিয়েছে না কি করছে। সেদিনও রাত্রিবেলায় ভাগ্যিস ওর মা দেখেছিল ওর ঘরের দিকে যে ও ঘুমোচ্ছে, তো একটা জানালা ছিল, মেয়েটিকে বলে রেখেছিল কখনো তুমি এই জানালাটা বন্ধ করবে না, জানালাটা খোলা থাক।
মেয়েটি জানতো না যে ওর মা লুকিয়ে লুকিয়ে প্রতিদিন এসে উঁকি মেরে দেখে যায় যে ও জানালাটা খোলা রেখেছে না বন্ধ রেখেছে বা ও কি করছে। মেয়েটি এটা জানতো না। সেদিন ওর এইটুকুই ওর বেঁচে থাকা আছে, ওর সেদিনকে মৃত্যু নেই, তাই হয়তো ওই জানালাটাও দেয়নি। ওর ভাগ্য খুব ভালো যে ও জানালাটা দেয়নি, এবং সেদিন এসে ওর মা ওকে অদ্ভুতভাবে ঘুমিয়ে থাকতে দেখে। ওর মায়ের খুব অবাক লাগে যে মেয়ে এরকম হাত পা ছড়িয়ে এইরকম ভাবে কেন ঘুমোচ্ছে, কি হয়েছে ওর। ওর মা দরজা ধাক্কা দেয় যখন, যে তুই দরজা খোল, আমার দরকার আছে, ওঠ দরজা খোল। মেয়েটা কোনোভাবেই দরজা খোলে না। তারপরে কোনো রকম ভাবে দরজা ভেঙে ঘরে ঢোকে, এবং ঘরে ঢুকে মেয়েটিকে যখন ডাকে কোনোভাবে সাড়া আসে না। লোকালের এক ডক্টরকে ডাকে এবং ডক্টর বেসিক কিছু টেস্ট করে বলে যে আপনারা হসপিটালে নিয়ে যান। ও মনে হচ্ছে কিছু খেয়েছে, কারণ আরো বুঝতে পারে ওর বাবা যে মেডিসিনগুলো খেত সেই মেডিসিনের কিছু স্ট্র্যাপ ওর বিছানার পাশে পাওয়া যায়। ওর বাবা বলে এখানে কি করে এলো, এখানে তো এসে আসার কথা নয়। তাহলে কেউ সেগুলো খেয়েছে। এরপরে ওর বাবা গিয়ে নিজের মেডিসিন যেখানে রাখে সেখানে চেক করে যে আমার মেডিসিনগুলো দেখি তো আছে কিনা। গিয়ে দেখে ঠিক ওখানে স্ট্র্যাপগুলো নেই। মেয়েটাকে হসপিটালাইজ করে এবং মেয়েটা বেঁচে যায়। ওরা আমার কাছে এসেছিল, বলল মেয়েটির বাবা মা আমার সাথে যোগাযোগ করে। তো আমি বলি এটা তো পুলিশ কেস হবে। বলছে হ্যাঁ এটাও পুলিশ কেস হয়েছে, হয়নি তা না যে বেসিক কেস হয়, কিন্তু আমরা কেসটাকে নিয়ে, দেখুন আমার মেয়ে অনেক ছোট, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে। আজকে আমি এই কেসটা করব, আমার মেয়ে সোসাইটিতে একটা বদনাম হবে, আমি সেটা চাই না। কিন্তু আমি এটা চাই এই ছেলেটি যাতে কোনোভাবে আমার মেয়ের ক্ষতি করতে না পারে। অলরেডি আমার মেয়ের কিন্তু অনেক ক্ষতি করে দিয়েছে। কথা বলি, এবং খুবই সেন্সিটিভ একটা জায়গা ছিল। মেয়েটির একটা শখ, একটা ভবিষ্যতের স্বপ্ন একটা জায়গায় চরমভাবে ধাক্কা খেয়েছে, এবং এতটাই ধাক্কা খেয়েছে মেয়েটি মানসিকভাবে যেন পুরো বিপর্যস্ত হয়ে গেছে। মেয়েটির সাথে কথা বলে জানতে পারি এটা যে শুধুমাত্র মেয়েটিকে ব্ল্যাকমেল করেছে শুধু সেটাও নয়, মেয়েটির ওপরে কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিকেরও কাজ হয়েছে। মেয়েটির ওপরে ওরা জানতো যে ওরা কি ধরনের কাজ করছে, এবং এখানে কিন্তু ওর দাদা পুরোপুরিভাবে ইনভলভ ছিল। ওর দাদা এবং মেয়েটির এই বন্ধু, এরা দুজনেই কিন্তু ইনভলভ ছিল। মেয়েটিকে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্য ছিল বিপদে ফেলা, এবং যেন তেন প্রকারণে ওর নুট ফটোগ্রাফি করা, এবং এই নুট ফটোগ্রাফি করানোর জন্য ওরা কিন্তু ওর ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। এবার প্রশ্ন যে বুঝলাম কি করে, যখন আমরা ফটো রিড করি, মেয়েটাকে বলেছিলাম অনেকগুলো ফটো আমাকে দেবে, যখন আমরা ফটো রিড করি, ফটো দেখে কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের ফটো রিড করার কিছু প্রসেস আছে, সেগুলোতে কিন্তু আমরা বুঝতে পারি কার ওপরে কীরকম নেগেটিভ অ্যাক্টিভিটি চার্জ করা হয়েছে। এবং এক্ষেত্রে মেয়েটি আমাকে কিছু জিনিস বলেছিল যে কিছু যখনই কারোর ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক চার্জ করা হয় তার লাইফে কিন্তু কিছু সিমটম দেখা দেয়, ফিজিক্যাল কিছু সিমটম মেয়েটার কিন্তু দেখা দিয়েছিল। মেয়েটি প্রচন্ড পরিমাণে রাত্রিবেলা, বলতো প্রতিদিন রাতে আমার ঘুম হয় না এবং আমি বিভিন্ন ভয় পাই। রাতের বেলা আমি মিররের দিকে দেখতে পাই না, আমি সব সময় মনে হয় আমাকে একটা কালো শ্যাডো যেন আমাকে দেখে বেড়াচ্ছে, আমাকে যেন দেখে যাচ্ছে, আমাকে যেন মানে সবসময় নজরে নজরে রাখছে। আমি রাত্রিবেলা ঘুমিয়ে যাই কিন্তু আমার নাকে বিভিন্ন রকমের খারাপ স্মেল আসে, আমার জন্য খুব খারাপ। আমি জানি আমার বয়ফ্রেন্ড যে, সে আমার সাথে পুরোই অ্যাক্টিং করেছে, তার উদ্দেশ্যই ছিল আমার কাছ থেকে শুধুমাত্র তার কেরিয়ারের জন্য, তার ফটোগ্রাফির জন্য কিছু নুট ফটোগ্রাফি করা। ও আমাকে কখনো ভালোবাসেনি, কিন্তু তবুও আমি যেন ওর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছি। আজকের দিনে ও যদি আমাকে ফোন করে, আমি ওর ফোনটা অ্যাভয়েড করতে পারি না। ও যদি আমাকে দেখা করতে বলে, আমি ওকে কোনোভাবে ইগনোর করতে পারি না। এবং ওরা ওই ফটোগুলো তুলে আমার সাথে কিন্তু কন্টিনিউ সম্পর্ক করে গেছে, এবং আমাকে লাস্ট এটাও বলেছে তুই নুট ফটোগ্রাফি করবি না, করিস না, তোর কাছে আমার যে ফটোগ্রাফি আছে না, এগুলো অন্য সাইটে দিয়ে দিলে জানিস তো আমার অনেক পয়সা ইনকাম হবে, তো কাউকে যদি কিছু বলবি সত্যি সত্যি কিন্তু দিয়ে দেবো, এর থেকে তুই আয়, তোর সাথে একটু মস্তি করি, তুইও মস্তি কর। মেয়েটি আমাকে বলে দিদি আমার জীবনটা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মেয়েটির বয়স মাত্র 17 বছর। তো এক্ষেত্রে যে কাজটা করানো হয়েছিল, ছেলেটির
থেকে ওকে পুরো ডিটাচমেন্টের কাজ, যাতে ছেলেটি ওকে কোনোভাবে ডিস্টার্ব না করে। এবং মেয়েটির ওপর যে নেগেটিভ একটা অ্যাসপেক্ট ক্রিয়েট করেছে ওরা, একটা নেগেটিভিটি যে চার্জ করেছে, যার জন্য ও রাত্রিবেলা শ্যাডো বা সারাদিন ওর মনে হচ্ছে কেউ ওকে দেখছে, রাতের বেলা একটা শ্যাডো দেখছে, মিররে নানা কিছু ও দেখতে পাচ্ছে, রাতের বেলা বিভিন্ন রকমের আওয়াজ শুনছে, বিভিন্ন রকমের বাজে স্মেল ওর নাকে, যেন সবসময় বিশেষ করে রাতের বেলা ওর নাকে বিভিন্ন রকমের স্মেল আসছে, ওর হেলথ দিন দিন ড্রাই হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো ঘটেছিল ওর জন্য, ওর ওপরে কিন্তু এই খারাপ কাজগুলো করা হয়েছিল। এবং একটা কথা, সবসময় যে জিনিস দিয়েই কাজ হয় এমন কিন্তু না, ফটোগ্রাফ দিয়েও কিন্তু কাজ হয়, ফটোর ওপরেও কিন্তু নেগেটিভ ক্রিয়া হয়। এক্ষেত্রে এই মেয়েটির সাথে কথা বলে যা জেনেছি, ওর কোনো রকম জিনিস ওরা পায়নি। ছেলেটি বা ওর যে দাদা পরবর্তীকালে এসেছিল, প্রথমে সামনে ছিল না মেয়েটির, ওরা কিন্তু কোনো রকম জিনিস পায়নি, কিন্তু এক্ষেত্রে যেটা পেয়েছিল মেয়েটির ফটো। এবং যখন মেয়েটির খুব অভ্যেস ছিল কালার ফটোকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে পোস্ট করা, ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো কিন্তু খুব পছন্দ করত। আপনারা জানেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো উইদাউট মেকআপের যে ফটো, সেই ফটো দিয়ে আরো বেশি খুব স্ট্রং ব্ল্যাক ম্যাজিক কিন্তু করা যায়। তাই নিজের ফটোকে আমি বলবো সবসময় খুব সাবধানেই ব্যবহার করবেন। নিজের উইদাউট মেকআপের কোনো ছবি কখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট একদমই করবেন না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছিলাম, মেয়েটির জিনিস নিয়েছিলাম একটা, মেয়েটাকে বলেছিলাম তোমার মাথার চুল দেবে, সেই চুলের ওপরে কাজ হয়েছিল। এবং আমাদের যেমন জিনিস লাগে পেন্টাগ্রামের ওপরে, মেয়েটির এই মাথার চুল একটা কালো কাপড়ে বেঁধে রেখেছি, ক্ষেত্রে আমরা কালো বিড়ালের খুলি দিয়ে কাজ করেছি। পেন্টাগ্রামের ওপরে মেয়েটির মাথার চুল ছিল, কালো কাপড়ে বেঁধে রেখেছিলাম, তার উপরে ছিল একটা বিড়ালের খুলি, মেয়েটির ফটো ছিল, এবং এর উপরে কাজ হয়। এক্ষেত্রে বিশেষ ধরনের চ্যান্টিং আমাদের করতে হয় যখন কোনো ছেলের সম্পর্ক, এদের মধ্যে একটি ছেলেটি এবং মেয়েটির একটা সম্পর্ক হয়েছিল, তো এদের সম্পর্ককে ডিটাচ করতে হবে। ছেলেটির ফটো নিয়েছিলাম এবং মেয়েটির ফটো নিয়েছিলাম, ছেলেটির ফটো একদিকে, মেয়েটির ফটো একদিকে রেখে কাজ হয়েছিল। এক্ষেত্রে মেয়েটিকে আমরা যেটা দিয়েছিলাম, বিশেষ এক রকমের এভিল অয়েল দিয়েছিলাম, যেটাকে আমরা পাজুজু অয়েল বলে থাকি। এই অয়েলটি আমরা বলেছিলাম 9 ড্রপস করে ডেলি স্নানের জলে মিশিয়ে স্নান করতে, এবং এই অয়েলের ভেতরে ছিল একটা তিলস্মান, তিলস্মান বলতে তাবিজ। এই তিলস্মানের বৈশিষ্ট্য হচ্ছে এই যে অয়েলটা, বিশেষ এই অয়েলটা চার্জ করে আমরা যে মেয়েটাকে দিলাম, এই অয়েলটার মধ্যে ওই তিলস্মানটা কিন্তু চার্জ হবে। 1 ড্রপ করে মেয়েটা ওই তেলটা ইউজ করবে, এবং তার ভেতরে যে নেগেটিভ এনার্জিগুলো সেগুলো রিমুভ হবে। এবং পুরো অয়েলের লাস্ট ড্রপ ইউজ করার পরে মেয়েটিকে বলেছিলাম, দিন বলে দিয়েছি, সময় বলে দিয়েছি, সেই সময়তে ওই তিলস্মান যেটা দিয়েছিলাম তাবিজটা, সেটা বলেছিলাম গলায় পরে নেবে। ছেলেটি তোমাকে আর বিরক্ত করবে না, এমন কিছু সিচুয়েশন হবে যেখানে ছেলেটি তোমাকে আর বিরক্ত করতেই পারবে না। আর মেয়েটিকে বলেছিলাম এখন থেকে ফটো খুব সাবধানে দাও। আগে তোমার একটা ক্যারিয়ার তুমি গড়তে চাও, সেখানে জেনে নাও যে আদতেও তুমি যে তোমাকে ভাবছো যাকে দেখে যে সে তোমার ক্যারিয়ারে হেল্প করবে, সেটা নয়। এই গ্ল্যামার দুনিয়া কিন্তু উপরে দেখতে ভীষণ গ্ল্যামারাস, বাট ভিতরে কিন্তু নয়। আপনাদের একটা জিনিস বলি, খুব বিখ্যাত একজন ডিরেক্টর, ঠিক আছে, তিনি তার একটা সাক্ষাৎকারে কিন্তু বলেছিলেন তিনি 4 জন প্রডিউসারের ওপরে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করেছিলেন ফটোর ওপরে, কারণ একটা সময় তার ছবিতে কেউ টাকা ঢালতে রাজি ছিল না। তখন তিনি কোনো এক এইরকম মানুষের কাছে যান যারা এই ধরনের কাজ করেন, এবং তিনি বিশেষ বশীকরণ করেছিলেন ওই প্রডিউসারদের, যাতে তারা তার ব্যবসায় টাকা ঢালে। এই ধরনের কাজ কিন্তু হয়ে থাকে, এমন নয় যে গ্ল্যামার জগতে কোনো ব্ল্যাক ম্যাজিক হয় না, গ্ল্যামার জগতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়। সমস্ত দিকেই দেখুন, এই ব্ল্যাক ম্যাজিকটা এমন একটা বিদ্যা, এমন একটা গভীরতম বিদ্যা, গুপ্ত বিদ্যা, যেখানে ভালোও করা যায়, যেখানে খারাপও করা যায়। আমার কাছে যে মানুষগুলো আসে তাদের সাথে কিন্তু কেউ না কেউ খারাপ করেছে, তারা আসে।
আমরা চেষ্টা করি ভালো কাজের মাধ্যমে এই ব্ল্যাক ম্যাজিককে কাজে লাগিয়ে তাদের ভালো করা। এক্ষেত্রে ভালোও হয়, খারাপও হয়। আপনাদের সাবধানে থাকতে হবে যাতে এই গুপ্তবিদ্যাকে কাজে লাগিয়ে কেউ আপনার ক্ষতি না করে, কারণ এই গুপ্তবিদ্যাটা ভীষণ অমূল্য। ভালো কাজে ব্যবহার হোক, খারাপ কাজে নয়। আমার এই কেস স্টাডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আপনারা যদি জীবনের কোনো রকম সমস্যায় আছেন, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে খুব ইন্টারেস্টিং কোনো টপিকের সাথে।